স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ আমরা আন্তর্জাতিক রাজনীতির এমন কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। ফ্রান্স এবং ইরানের সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা। দর্শক, কথা বলছি ইরানের একটি রহস্যময় মিসাইল পরীক্ষা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আনআইডেন্টিফাইড মিসাইল, অর্থাৎ এমন একটা মিসাইল যার উৎক্ষেপণের আগে কোনো সরকারি ঘোষণা করা হয়নি, কাউকে কিচ্ছুটি জানানো হয়নি, এমনকি আশপাশের দেশগুলোকেও কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। বিশেষ সূত্রে খবর, খামেনি আন্তর্জাতিক টার্মিনালের কাছ থেকে এই সফল পরীক্ষাটি চালানো হয়েছে। স্যাটেলাইট ছবিতেও দেখা যাচ্ছে যেখান থেকে মিসাইলটি ছাড়া হয়েছে সেখানে পরিষ্কার পোড়া দাগ রয়েছে। আর এর থেকেই বোঝা যায় ইরান অত্যন্ত গোপনে একটি শক্তিশালী পরীক্ষা চালিয়েছে এবং তাতে সফলও হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কেন এমনটা করলো? দেখুন, ইরান তো আর বোকা বা শিশু নয় যে একদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে তার উপরে হামলার পরিকল্পনা করবে আর ইরান ভিতরে ভিতরে চুপচাপ বসে থাকবে, নিজেদের সুরক্ষা নিশ্চিত করার কোনো কিছু করবে না। দেখুন, ওটা সবার অধিকার আছে, তাই ইরান যা করছে তা তার অধিকারের মধ্যেই পড়ে। তবে দর্শক, আসল চমকটা অন্য জায়গায়। আপনাদের কি মনে আছে, মাত্র 5-10 বছর আগেও ইরান যখন বলতো যে তাদের কাছে শক্তিশালী মিসাইল আছে, ড্রোন আছে, এমনকি আস্ত আস্ত মিসাইল সিটি আছে, তখন গোটা দুনিয়া, বিশেষ করে পশ্চিমী দেশগুলো তাদেরকে নিয়ে হাসাহাসি করত। আমরাও ভাবতাম হয়তো একটু কিছু বাড়িয়েই বলছে। কিন্তু আজ সময় বদলে গেছে। যে আমেরিকা একদিন ইরানকে নিয়ে মজা করত, আজ তাদেরই সবচেয়ে নামকরা পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল একেবারে বড় বড় অক্ষরে ছেপেছে যে বিশ্বের প্রত্যেকটা দেশ এখন ইরানের মারাত্মক শাহেদ ড্রোন কপি করতে চাইছে। মানে ভাবা যায়? আপনারা জেনে অবাক হবেন যে রাশিয়া ইতিমধ্যে এই ড্রোন কপি করে ফেলেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। আর শুধু তাই নয়, আমেরিকা, ইউক্রেন, এমনকি চীনও ইরানের এই ড্রোন প্রযুক্তি কপি করেছে। ইরানের শাহিদ ড্রোন আজ সারা বিশ্বে টপ ট্রেন্ডিংয়ে রয়েছে। যে দেশগুলোর অস্ত্রশস্ত্রকে একসময় মজাক ওড়ানো হতো, আজ তারাই মাঠে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এবার শুনুন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা। আমেরিকার এক সিনিয়র জেনারেল যা স্বীকার করেছেন তা শুনলে আপনি চমকে যাবেন। তিনি বলেছেন, সম্প্রতি যখন ইসরায়েল কাতারের উপরে অতর্কিতে হামলা চালায় তখন আমেরিকার সেনাবাহিনী একেবারে হতবাক হয়ে গিয়েছিল। আর এর কারণ কি জানেন? কারণ আমেরিকার নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা সবাই তখন ইরানের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাদের পুরো মনোযোগ ইরানের দিকে ছিল। তারা ভাবছিল ইরান কি করছে, ইরানের উপর কিভাবে নজর রাখা যায়, কিভাবে হামলা করা যায়। আর ঠিক সেই সুযোগে ইসরায়েল সবার নজর এড়িয়ে কাতারের উপরে হামলা করে বসেছিল। আমেরিকান কমান্ডার নিজে স্বীকার করেছেন যে তারা এর কোনো আঁচও পায়নি। তাদের ধারণাই ছিল না যে ইসরায়েল এমন কিছু করতে পারে। আর এ থেকে কী প্রমাণ হয়? এটাই যে ইসরায়েল নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যখন খুশি হামলা চালাতে পারে। আর এই ইসরায়েলি বারবার বলে বেড়ায় যে ইরান নাকি মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। এবার আপনারাই বিচার করুন, গোটা বিশ্বের জন্য আসল বিপদ কে, ইরান নাকি ইসরায়েল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। সম্মানিত দর্শক, পরবর্তী একটা বড় খবর হলো ফ্রান্স ইরানের সামনে 2 ধাপ পিছিয়ে গেছে। ফ্রান্স আন্তর্জাতিক আদালতে ইরানের বিরুদ্ধে একটি মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল ইরান অন্যায়ভাবে তাদের নাগরিকদের আটক করে রেখেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ফ্রান্স নিজেরাই আজ সেই মামলা তুলে নিয়েছে। শোনা যাচ্ছে 2 দেশের মধ্যে গোপন কোনো বোঝাপড়া হয়েছে। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের পরমাণু প্রধান ঘোষণা করেছেন যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
এই পরিস্থিতিতে রাশিয়া এবং চীন জাতিসংঘকে জানিয়েছে যে তারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা 6 মাসের জন্য পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে ভোটাভুটির দাবি জানাবে। যদিও আমেরিকা ভেটো পাওয়ার ব্যবহার করতে পারে, তাই এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার আসা যাক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে। ইরানের আইআরজিসির মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিগত 12 দিনের যুদ্ধে তারা ইসরায়েলের 26টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান একটি সাক্ষাৎকারে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমেরিকা চায় ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসুক, কিন্তু ইরান কোনোভাবেই তাদের শক্তির উৎস নিয়ে আলোচনা করবে না। তিনি আরও বলেন, আশপাশের দেশগুলো এখন আর আমেরিকার উপর ভরসা করতে পারছে না এবং ধীরে ধীরে আমেরিকার থেকে দূরে সরে যাচ্ছে। তার মতে কাতারের উপর সাম্প্রতিক হামলার পর এই অঞ্চলের দেশগুলোর চোখ খুলে গেছে এখন, এবং তারা বুঝতে পেরেছে যে কেউই সুরক্ষিত নয়। প্রিয় দর্শক, গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে ইরানের গোয়েন্দা সংস্থা ঠিক কি সাংঘাতিক একটা চাল চেলেছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রী নিজে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্টের ভেতরের এবং বাইরের একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে তাদের পারমাণবিক বোমার সমস্ত গোপন তথ্য ছিল। এখন এই ঘটনার পরেই ইসরায়েলের খবরের কাগজে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একেবারে প্রথম পাতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা জানাচ্ছে যে ইরানের ফাঁস করা এই তথ্য ইসরায়েলের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের মুখপাত্র পরিষ্কারভাবে জানিয়েছেন, আপনি সেই দেশের উপর বোমা ফেলতে পারেন না যার সাথে আপনি একটি চুক্তির জন্য আলোচনা করছেন এবং বোমা ফেলার পরেই আবার শান্তির প্রস্তাব দিচ্ছেন। দর্শক, কথাটা কিন্তু একদম ঠিক, আর ইরানের সাথে ঠিক এমনটাই হয়েছে। একদিকে ইরান আমেরিকার সাথে চুক্তি নিয়ে কথা বলছিল, আর পেছন থেকে ইসরায়েল তাদের উপরে হামলা করে বসেছিল। এবার আসি আমেরিকার কথায়। ট্রাম্পের দূত বলেছেন যে ইরান এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি বলেন, আমরা ইরানকে আঘাত করতে চাই না, কিন্তু ইরান নিজেই সমস্যার মধ্যে রয়েছে। তার মতে ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে তা 100% সঠিক। কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য নিযুক্ত ট্রাম্পের এই দূত এরপর এমন একটা জঘন্য কথা বলেছেন, যা শোনার পর আরব দেশগুলোর যদি এখনও অপমানবোধ না হয়, তাহলে তাদের একবার করে লজ্জার ঘাটে মুখ ধুয়ে আসা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই দূত একটি ইন্টারভিউতে বলেছেন যে মধ্যপ্রাচ্য বলে কিছু নেই, সেখানে যা আছে তা হলো কিছু গ্রাম্য পলাতক এবং জঙ্গলি মানুষের বসতি। এই দেশগুলো তো 1916 সালে ফ্রান্স এবং ব্রিটেনের কারণে তৈরি হয়েছে। নিন, আপনারা নিজের কানেই শুনুন এই কুৎসিত কথাগুলো তার মুখ থেকে বার হচ্ছে কিনা। You know that. There's tribes, there's villages. The nation state was created by the British and the French in 1916. The Sykes-Picot said, okay, we're going to take what was the Ottoman Empire and we're going to draw straight lines around it and we're going to call... এদিকে গাজায় যা চলছিল তা এখনও চলছে, থামার কোনো লক্ষণ নেই। ফিলিস্তিনের মানুষদের এখনও গাজা ছাড়তে বাধ্য করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন সব ভয়ঙ্কর বেদনাদায়ক ভিডিও সামনে আসছে যা দেখে মানুষের মন কেঁদে উঠছে। এদিকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্পেন যা করেছে এবং যা করছে তা সরাসরি ইসরায়েলের গালে সপেটে চড়। আমি তো বলবো শুধু ইসরায়েল নয়, আরব দেশগুলোর মুখেও চাপেটাঘাত এবং তাদের আসল চেহারাটা আয়নার মতো দেখিয়ে দিয়েছে। আপনারা কি জানেন, স্পেন মাত্র 1 সপ্তাহের মধ্যে ইসরায়েলের সাথে তৃতীয়বারের জন্য একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সংযুক্ত আরব আমিরাতের বাদশা বলেছিলেন, যদি ইসরায়েল কাতারের উপরে আবার কোনো হামলা করে বা এই ধরনের কোনো কাজ করে, তাহলে আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করব। একবার ভাবুন,
একদিকে সংযুক্ত আরব আমিরাতের এই দুর্বল অবস্থান, আর অন্যদিকে স্পেনের কঠোর পদক্ষেপ। আপনারাই বিচার করুন কে সঠিক। এবার আসা যাক ওয়েস্ট ব্যাংকের কথায়, সেখানে কি হচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF রাতের অন্ধকারে ফিলিস্তিনের সাধারণ মানুষদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। এখন তাহলে সেই বড় বড় কথাগুলোর কি হলো? ট্রাম্প বলেছিল আমি ওয়েস্ট ব্যাংকে কবজা হতে দেব না, বলেছিল ওয়েস্ট ব্যাংক আমাদের জন্য রেড লাইন। তাহলে এখন এসব কি হচ্ছে? দর্শক, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ক্ষমতার সমীকরণ খুব দ্রুত বদলাচ্ছে। একদিকে যেমন দেশগুলোর মধ্যেকার গোপন আঁতক চলছে, তেমনি অন্যদিকে প্রকাশ্যে সংঘাতের আবহ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। আপনাদের এ বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।